আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই পরিবার পরিজনের সাথে ভালোই আছেন। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলি। গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী এবং সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের ভাষণ দিয়ে সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা, সেটাই হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট সাহেব ভাষণ দিতে আসার আগের মুহূর্ত থেকেই, উনি যখনই সংসদ ভবনের গ্যালারিতে প্রবেশ করেন তখন থেকেই বিরোধী দলের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহুর্মুহু স্লোগান আসতে থাকে তার বিরুদ্ধে। বিরোধী জোটের এমপিদের হাতে প্ল্যাকার্ডও দেখা যায়। পরবর্তীকালে প্রেসিডেন্ট সাহেব যখন তার ভাষণ শুরু করেন তখনও তাকে অত্যন্ত বিব্রত বোধ করতে দেখা যায়, কারণ ৭৮ জন সংসদ সদস্য যদি হট্টগোল করতে থাকে ৩০০ জন সদস্যদের মধ্যে, তাহলে কেমন করে ভাষণ দেওয়া সম্ভব? তার মধ্যে উনি যে শব্দে ভাষণ দিয়েছেন তার সাথে উচ্চ শব্দে চিৎকার হট্টগোল হইচই করা হয়েছে। এমত অবস্থায় তিনি স্বস্তিতে ভাষণ শেষ করতে পারেন নাই এবং এই অবস্থার শিকার হয়ে একসময় উনি আবেগ আপ্লুত হয়ে পড়েন, এই ভেবে যে ওনাকে শান্তিপূর্ণভাবে ভাষণটি দিতে দেওয়া হলো না কেন। এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। বিএনপির নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য এটা একটি বড় পাওয়া যে প্রেসিডেন্ট তারেক রহমান সাহেবকে গালমন্দ করেছিলেন, খালেদা জিয়াকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্য বিবৃতি দিয়েছেন, সেই একই প্রেসিডেন্টের মুখে শেখ হাসিনা আমলের অপরাধ, অপরাজনীতি, দুর্নীতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কারচুপি, রাতের ভোট, এই সমস্ত ফ্যাসিস্ট শাসন, এই সমস্ত কথাবার্তা বের করে নিয়ে আসা বিএনপির জন্য নিঃসন্দেহে এটি একটি সফলতা। কিন্তু জামাত যেহেতু গত 18 বছর যাবৎ সংসদে ছিল না, কাজে জামাতের কাছে এই বিষয়টি তত গুরুত্ব হয়তো পায় নাই। কিন্তু আমাদের একটা প্রশ্ন আসে যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পু সাহেবের বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেছিলেন, বিভিন্ন সময় তার বিরোধিতাও করেছেন। নিঃসন্দেহে তার পদত্যাগের বিষয়টি উত্থাপিত হয়েছে, জামাত সেটাতে বরং বাধা দেয় নাই, বিএনপি বাধা দিয়েছিল। এখন জামাত সেই সঙ্গত কারণেই যদি প্রেসিডেন্ট সাহেবের ভাষণের সময় এরকম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে, তাহলে জামাতের কাছে সবাই প্রশ্ন করতেই পারে যে তা আপনারা এই প্রেসিডেন্টের অধীনেই তো শপথও নিয়েছেন, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। ইউনূস সাহেব যেদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন সেদিন আপনারাও তো বঙ্গভবনে উপস্থিত ছিলেন, তখন তাকে অ্যাকসেপ্ট করা গেল, এখন তাকে তার ভাষণটা দিয়ে শেষ করে যেতে দিতে অসুবিধাটা কোথায়? এরকম প্রশ্ন অনেকে করতেই পারে। তো আমরা
অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের প্রথম অধিবেশনটা শান্তিপূর্ণভাবে শেষ হয় নাই। এটা বিশ্ববাসী দেখেছে এবং নিঃসন্দেহে বিশ্ববাসী এটাকে ভালোভাবে নেয় নাই। কারণ গণতন্ত্রী মনা দেশ যেগুলো, তারা এটাকে একটু বাড়াবাড়ি হিসেবেই গ্রহণ করতে পারে। প্রেসিডেন্ট ভাষণে যে সমস্ত কথাবার্তাগুলো বলে গেছেন, সে কথাগুলো তো রেকর্ডেড এবং সেই স্ক্রিপ্ট তো এমপিদের হাতে আছে, সংবাদপত্রে যাবে, সংবাদপত্রের আজকে প্রকাশিত হয়েছে। এরপরে উনি ভাষণ দিয়ে চলে যাওয়ার পরে এমপি সাহেবরা মাইক নিয়ে সংসদের অভ্যন্তরে সংসদ অধিবেশন চলাকালেই তো সে সমস্ত ভাষণের সমালোচনা করা যেত, সেগুলো পত্রপত্রিকায় আসতো, মানুষ আসল মেসেজটা তো পেয়ে যেত। কিন্তু সংসদের মতো একটা স্থানে, ত্রয়োদশ জাতীয় সংসদের 18 বছর পরের স্বচ্ছ একটা নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে ভাষণের প্রাক্কালে এই ধরনের হট্টগোল না করলেও বোধহয় চলতো। আমরা গণতন্ত্রে সমালোচনা আছে, কথার পৃষ্ঠে কথা আছে, তথ্যের পৃষ্ঠে তথ্য উপস্থাপন করার সুব্যবস্থা আছে, মতভেদ করার সঙ্গত কারণও আছে। এরপরেও প্রেসিডেন্টের ভাষণের সময় উত্তেজনাকর অবস্থার সৃষ্টি করে তাকে ভাষণ দিতে বাধা দিলে এটা প্রেসিডেন্টের মর্যাদাকে যেমন ক্ষুণ্ণ করা হয়, ঠিক তেমনি রাষ্ট্রের যে ইন্টিগ্রিটি, রাজনীতিবিদদের মধ্যে যে কমিটমেন্ট, সে সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকল মহল এই বিষয়টি খেয়াল রাখবেন। সংসদ হলো আইন প্রণয়নের স্থান, দেশের অগণিত সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের জায়গা। একজন ব্যক্তি ভাষণ দিবে, ভাষণের মধ্যে সে কি বলে সেটা শোনার পরে প্রতিক্রিয়া জানানোর তো সুযোগ ছিলই। স্পিকারের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে সে তার প্রত্যেকটি পয়েন্টের উপরে তথ্যবহুল সমালোচনা করা যেত এবং সবগুলোই রেকর্ডেড থাকতো। সেখানে অধৈর্য হয়ে এভাবে বক্তব্য দেওয়া আমাদের সচেতন সমাজের অনেকেই মেনে নিতে পারেন নাই বলে সমালোচনাও হচ্ছে। আমরা আশা করি আগামীতে সংশ্লিষ্ট সকল মহল বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং এই সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবেন। যেহেতু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, সুতরাং বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত সাহসী মুডে আছে এবং খুব বিশ্বাসী মুডে আছে। নিজেদের দলের উপরে তাদের আস্থা আছে যে আগামীতে কোনো রকমের সাংবিধানিক পরিবর্তন করতে গেলে তাদের অন্য কোনো দলের সমর্থনের প্রয়োজন হবে না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে তারা নিজেরাই সব কিছুই সম্পন্ন করতে সক্ষম হবে। সুতরাং বিএনপির তরফ থেকে বেপরোয়া ভাব প্রদর্শন করার অবকাশ আছে এবং এটা হয়েও থাকবে আগামীতে। আসুন আমরা সেই প্রতীক্ষায় থাকি, দেখি আগামী রবিবার থেকে আবার সংসদে কিভাবে তারা আচরণ করেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। পবিত্র রমজান আমাদের সবার জীবনে
সুখ সমৃদ্ধি, রহমত, বরকত, নাজাত এবং মাগফিরাত বয়ে আনুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।